স্যার আপনি ভিতরে যেতে পারবেন না। কেন? আমার জরুরি মিটিং আছে। স্যার ভেতরে একটা রুমে মার্ডার হয়েছে, গেট সিল করা হয়েছে। মানে ভিকটিমকে? স্যার সেটা জানি না, তবে একজন পুলিশকে বলতে শুনেছি যে স্টিফেনার নামের কেউ খুন হয়েছে। থমকে গেল ইভান। মাথা রীতিমতো ব্যথা করছে তার। জ্যাক কি খুন হলো? কে মারলো তাকে? ক্রিস্টিনা নাকি অন্য কেউ? উল্টো হেঁটে গাড়িতে গিয়ে বসলো সে। কাউকে কল করে জিজ্ঞাসা করলো, দিস ইজ ইভান লিয়াম, দাইকোয়েটি। হোটেলে কাকে খুন করা হয়েছে? অপর পাশ থেকে পুরুষালী এক শক্ত কণ্ঠ বলল, কনফিডেন্সিয়ালি ম্যাটার এটা। লোকটার কথা শেষ না হতে ইভান ধমকে উঠে বলল, আমার জানতে হবে, ড্যাম ইট। লোকটা কিছুটা নরম হলো, স্বাভাবিকভাবেই বলল, জ্যাকব স্টিফেনার উইলসন আর তার ছোট ভাই জেরেমি স্টিফেনার উইলসন দুজনকেই অ্যালকোহলে জর্জরিত অবস্থায় পাওয়া গেছে। জ্যাকবকে সম্পূর্ণ মদগত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের সাথে একটা মেয়েও ছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। সাময়িক ধারণা করা হচ্ছে মেয়েটিই খুন করেছে, কিন্তু হোটেলের স্টাফরা বলছে মেয়েটিকে তারা অচেতন অবস্থায় নিয়ে এসেছে। তার পক্ষে এসব সহজ হবে না। সিসিটিভি ফুটেজ নেই? না, আপনার তো জানার কথা এই হোটেলটা কেন ব্যবহার করে মানুষ। সব ধরনের ইলিগ্যাল কাজ করার আস্তানা এটা। ইভেন পুলিশও কিছু করতে পারে না এখানে। ওকে, বুঝেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জ্যাকব আমার বন্ধু, ওর সঙ্গে আমার মিটিং ছিল। তবে মেয়েটার ব্যাপারে আমি কিছু জানি না। আশা করি কেসটা ভালো মতো হ্যান্ডেল করবেন। নিশ্চয়ই, তবে মিস্ট লিয়াম, আপনি কিন্তু আপনার বাবার কেসটার ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের ব্রাঞ্চের প্রাইম সাসপেক্ট আপনি আর আপনার স্ত্রী রেচাল রদ্রিগো। যদিও আপনার অ্যাক্সিডেন্টের উপর আপনার থেকে আপনার স্ত্রীকেই সন্দেহ বেশি করছে। ধন্যবাদ ইনফর্ম করার জন্য। অ্যারনের চোখে তীব্র ক্রোধ। তার পাশেই বসে আছে চার্লট। সামনে বসে থাকা অ্যাশারের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলে উঠল, তুই কেন ওকে বাঁচাতে পারলি না অ্যাশার? তুইও তো সবসময় বলিস তোর প্রাণের চেয়ে প্রিয় অ্যালিজা। ও কিভাবে ক্রিস্টিকে মেরে ফেললো? অ্যাশারের চোখে একটা কঠিন দৃষ্টির ছায়া পড়ল। তার হাত মুঠি পাকিয়ে উঠে বলল, আমি জানি না অ্যারন, কিন্তু আমি নিশ্চিত এলিসা এটা করতে পারে না। ও কখনোই আমাদের ছোট বোনকে আঘাত করবে না। অ্যারনের হাতে রিভলভারটা টেবিলে গর্জন তুলল। সে চেয়ারে উঠে দাঁড়িয়ে বলল, তুই এতটা অন্ধ হয়ে গেলি যে সত্যিটা দেখতে পাচ্ছিস না? এলিজা আসলে কে সেটা তুই জানিস না? তুই জানিস না তোর প্রাণের চেয়েও প্রিয় মানুষটা আমাদের সবচেয়ে বড় শত্রু? অ্যাশার শান্ত গলায় জবাব দিল, এটা প্রমাণ করো। যদি এলিসা দোষী হয় আমি নিজে হাতে শাস্তি দেব, কিন্তু যদি প্রমাণ করতে না পারিস তবে এই অভিযোগের জন্য তোকে মূল্য দিতে হবে। অ্যাশারের কথায় বিরক্ত হলো চার্লট। তাচ্ছিল্য করে বলল, কাউকে আমি দোষারোপ করতে চাই না, কেননা আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না। যেখানে এলিজা ক্রিস্টিনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতো, সেখানেও নিজে হাতে কিভাবে গুলি করলো? শার্লেট, প্রমাণ কোথায়? এই নিন প্রমাণ। কথা শেষ করেই হাতে থাকা মুঠোফোন একটা ভিডিও চালালো সে। অ্যাশার মনোযোগ দিয়ে ভিডিও দেখার এক পর্যায়ে অনুভব করলো তার হাত পা অসাড় হয়ে আসছে। এলিজা সত্যি ক্রিস্টিনার দিকে তাক করে গুলি ছুড়েছে। বিছানায় ইতিমধ্যে দুটো মানুষের লাশ পড়ে আছে। অ্যারন ব্যঙ্গ করে বলল, এলিজা টোটাল 6 বার ট্রিগার চেপেছে। এর মধ্যে 5টা বুলেট পাওয়া গেলেও 6 নাম্বার বুলেট মিসিং, আর একই সাথে আমাদের বোনও। আর কি বলতে চাস তুই? এলিজা বরাবরই স্বার্থপর আশা। আমাদের ভালোবাসার সুযোগ লুফে নিয়েছে সে। চুপ করে থাকে অ্যাশার। কিছু বলার মতো সাহস নেই তার। কি বা বলবে? ভিডিও ক্লিপে থাকা রমণী মাস্কেটটা খুলতে এলিজার মুখশ্রী ভেসে উঠেছে। এর থেকে বড় প্রমাণ আর কি বা থাকবে? চোখমুখ শক্ত করে উঠে দাঁড়ায় সে। অ্যারনের ঘর থেকে হনহনিয়ে বের হয়ে হাঁটা দেয় নিজের ঘরে। Traitor? Elisa, you traitor. I will fucking kill you. শান্ত হয় অ্যাশ। কি করে শান্ত হব? রন, বল। এই মেয়েটা আমার বোনটাকে মেরে ফেললো। ঠিক কি কারণে মেরে ফেললো? গগন বিদারী চিৎকার দিয়ে কথাগুলো বলতে লাগলো অ্যাশার। ওকে তো আমি শেষ করে ফেলবো। খুন করবো আমি তোকে এলিসা। এলিজার দিকে তেড়ে যায় সে। অ্যারন শক্ত করে তাকে ধরে বলে, ব্রো থাম। ওকে তো পরেও দেখে নেওয়া যাবে। আগে আমাদের ক্রিস্টির লাশ খুঁজতে হবে। অ্যারন অ্যাশারকে টেনে নিয়ে বেরিয়ে গেল। চার্লট তাচ্ছিল্য করে এলিজার দিকে চেয়ে বলল, তুমি বা কিভাবে ওকে টোপ হিসাবে ব্যবহার করতে চাইলে? আমি না হয় একজন স্বার্থন্বেষী মানুষ, কিন্তু তুমি কি মিস লরেন্ট? তুমি কি করে পারলে রাফায়েল লরেন্টের জন্য ক্রিস্টিনাকে
টোপ হিসাবে ব্যবহার করেছো, সেটা কি অ্যারন জানে? ভাবলেশীন গলায় জবাব করে এলিজা। এলিজার দায়সারা ভাব দেখে রাগ হয় চার্লটের। কিছু না বলেই হনহন করে বেরিয়ে যায় সেও। উইলিয়াম খাট থেকে উঠে ডিয়ানার সামনে গিয়ে দাঁড়ায়, আলতো করে ডিয়ানার হাত ধরে। অবাক হয় ডিয়ানা। মাথা নিচু করে নিজের বাঁ হাতের অনামিকা আঙুল থেকে আংটি খুলে ডিয়ানার হাতে ধরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে এক ফোঁটা অশ্রুজল টপ করে পড়ে আংটিটার উপর। ভাঙা গলায় সে ডিয়ানাকে বলে, কথা শেষ করে এক মুহূর্ত চুপ থাকে উইলিয়াম। অতঃপর এলিজার হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে। থমকে দাঁড়িয়ে থাকে ডিয়ানা। তার চারিপাশ কেমন ভারী হয়ে যাচ্ছে, কিছু বোধগম্য হচ্ছে না। একদিকে ক্রিস্টিনা, অন্যদিকে উইলিয়াম। হঠাৎ সবকিছু অন্ধকার ঠেকলো তার কাছে। সাথে সাথেই সে লুটিয়ে পড়লো মেঝেতে, যা কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকার এক গোডাউনের ভেতরে এসে গাড়ি থামালো অ্যাশার। গোডাউনে ঢুকতেই তালাবদ্ধ একটা কামরা দেখে চার্লট বলল, এখানে কেন আনলেন? আমার কর একটা পাপের পূর্ণতা দিতে। মানে? জানো এখানে কি আছে? কি? মরা মানুষ। কি বলতে চাচ্ছেন? লাশ আছে এখানে, রিচার্ড লিয়ামের লাশ। হোয়াট? রিচার্ড লিয়া? চিৎকার করে ওঠে অ্যারন। তার কথা শেষ হওয়ার আগে অ্যাশার বলে ওঠে, ইয়েস, আমি খুন করেছি ওকে। এতদিন আটকে রেখেছিলাম, কয়েকদিন আগে এসে দেখলাম নিঃশ্বাস নিচ্ছে না, তো ওভাবেই ফেলে রেখে চলে গেছে। জানি না এখন কেমন আছে, হয়তো অর্ধ পচা লাশ হয়ে গেছে। আপনি কিভাবে কাউকে মারতে পারেন? চার্লটের কথায় বাঁকা হাসে অ্যাশার। বিকৃত মস্তিষ্কের চিন্তা মাথায় খেলে যেতেই বলে, এটা নতুন না চার্লট, আর অনেকবার রক্ত ম্লান করেছি আমি। প্রোগ্রামার, বিজনেসম্যান, মাই ফুট, ওগুলো তো পর্দা। আর এই পর্দার আড়ালে তো আমি ভিন্ন। কখনো ড্রিফট রিপার গ্যাংয়ের কথা শুনেছ? আমি তার হেড। পূর্বের চেয়ে জঘন্যভাবে হাসে অ্যাশার। হঠাৎ বদ্ধ ঘরে তালায় হাত রেখে বলে, তোমরা ভয় পাবে, এখানে থাকো, আমি রিচার্ডের সাথে কথা বলে আসি। চার্লট মুখ বাঁকিয়ে বলে, আপনি আমাকে চেনেন না মিস্টার মিলার? লরেন্ট, চার্লি লরেন্ট নামটা তো নিশ্চয়ই শুনেছেন। ফ্রান্সের বিখ্যাত ড্রাগ ডিলার। আমি তো ভেবেছিলাম সে একজন ছেলে। তিনি আমার বাবা, আর তার উত্তরাধিকারী আমি চার্লেট লরেন্ট, আর আমার ভাই চার্লস লরেন্ট। ইমপ্রেসিভ, যদিও তোমাকে আমি আগে সন্দেহ করেছি। সেম হিয়ার হইল, আমাদের এভাবে দেখা হবে ভাবতেই পারিনি। তোমার নামে তো রেকর্ড আছে চার্লট, এই বয়সে 11টা সাকসেসফুল মিশন। আলতো হাসে চার্লট। আচমকা বিষয়ের বাইরে প্রশ্ন করে সে, আমাদের এখানে কেন আনলেন? তোমার সাহায্য লাগবে তাই। অ্যাশার আর চার্লটের কথোপকথনে ভরকায় অ্যারন। তাদের মধ্যকার কথা সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যাশার অ্যারনের ভেবাচাকা খাওয়া রূপ দেখে বাঁকা হাসল। হঠাৎ ভীষণ জোরে ডেকে উঠল, ব্রিয়ান, কোঠাটা নিয়ে আসো। সাথে সাথে অন্ধকার থেকে বেরিয়ে এলো ব্রিয়ান। হাতের কুঠার অ্যাশারের হাতে দিয়ে বিচ্ছিরি হেসে বলল, একদম শার্প, একেবারেই টুকরো করা যাবে। গুড জব ব্রিয়ান, অ্যারনকে বাইরে নিয়ে যাও, ওইসব নিতে পারবে না। অতঃপর চার্লটের দিকে চেয়ে বলল, মিস লরেন্ট, wanna witness my cutting scale? চার্লট সামান্য হেসে বলল, I would love to. দরজা খুলতেই একটা বোটকা গন্ধে চারিপাশ ভরে উঠল। পচা লাশের গন্ধে প্রায় বমি চলে আসার উপক্রম। দ্রুত নাক মুখ চেপে ধরে অ্যারন। তার পেট কামড়ে উঠছে ইতিমধ্যেই। কিন্তু ব্রিয়ান, অ্যাশার আর চার্লটকে স্বাভাবিক থাকতে দেখে অবাক হয় সে। কিছু একটা বলতে নিয়েই সেন্সলেস হয়ে পড়ে ব্রিয়ানের কোলে। ব্রিয়ান শক্ত করে অ্যারনকে ধরতেই অ্যাশার তাকে নির্দেশ দেয় গাড়িতে গিয়ে বসার জন্য। এদিকে ঘরে ঢুকেই চার্লট দেখল চেয়ারে কিছু একটা বাধা। এগিয়ে গিয়ে চার্লট বলল, পচে গেছে দেখছি। খবর দিয়ে নি কয়দিন। ওহ বেচারা, না খেয়ে মরল। কিছু একটা নোটিস করে বলল, ওর আঙুল কোথায় হইল? কেটে ফেলেছে। ও, তা কিভাবে কেটেছ জানতে পারি? তোমার কি মনে হয়? আই ডোন্ট নো, তুমিই বলো। ছুরি দিয়ে আগে চামড়া তুলেছে, তারপর ধীরে ধীরে। তার কথা শেষ হওয়ার আগে চার্লট বলল, As expected, now chop him into 520 pieces. কেন 520 কেন? 520 হলো লাভ ল্যাঙ্গুয়েজ ডিয়ার। ফক, ওকে কি ভালোবাসবে? ওর নিজের ছেলেই তোকে ভালোবাসে না। এভাবে না বললেও পারতে, বেচারা লাশটা মরে গিয়েও তোমার টিটকিরি শুনলো। আর অনেক কিছু শুনেছে।
কথা বলে উন্মাদের ন্যায় রিচার্ডের শরীর একের পর এক কোপ মারতে শুরু করলো সে। পেছনে দাঁড়িয়ে চার্লট দেখলো সবটা। খানিকক্ষণ বাদে হাত মুখ ধুয়ে গাড়ির কাছে এলো অ্যাশার। তার পরিহিত পোশাকেও পরিবর্তন লক্ষণীয়। গাড়ি থেকে চুইংগাম বের করে মুখে পুরে নিল সে। চার্লটের দিকে চেয়ে বলল, আমি জানতাম তুমি লরেন ফ্যামিলির সাথে সম্পর্কিত, তবে তুমি যে এখন ড্রাগ ডিলের মতো মূল হতা তা জানতাম না। যাই হোক, এলিজার কি করব? আগে লাশ খোঁজাটা বেশি জরুরি। আই ওয়ান্ট ইউ হেল্প চার্লট। আই এম রেডি টু হেল্প ইউ কমরেড। এদিকে প্রায় 6-7 ঘন্টা বন্দি থাকার পরে পাগলামি করতে শুরু করেছে অগাস্ট। 3 তলার বড় জানালার থাই গ্লাসটা ভেঙে বাইরে পালিয়েছে সে অনেকক্ষণ আগে। খালি পায়ে কংক্রিটের রাস্তায় দৌড়ে তার পায়ের নিচের অংশ অনেকটাই ছিলে গেছে। তবুও নিজের এই কষ্টকে ভুলে মিলার রেসিডেন্টের গেটে এসে দাঁড়ায় সে। দারোয়ানরা আগে থেকে চেনে বিধায় তাকে কোনোরূপ বাধা দেয় না। দ্রুত পায়ে ভেতরে ঢুকে কাউকে খুঁজে না পাওয়ায় প্রতিটা ঘরে সবাইকে খুঁজতে থাকে। অবশেষে অ্যাশার ঘরে পড়ে থাকতে দেখে ডিয়ানাকে। দৌড়ে গিয়ে ডিয়ানাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলস্বরূপ টেবিলে থাকা পানির ছিটায় ডিয়ানার চোখে মুখে। পিটপিট করে তাকায় ডিয়ানা। ডিয়ানার পিঠের নিচে হাত রেখে তাকে উঠতে সাহায্য করে অগাস্ট। ডিয়ানাকে বিছানায় বসিয়ে দিয়ে প্রশ্ন করে, ক্রিস্টি কোথায়? এলিজা, ওকে গুলি করেছে অগাস্ট। কম্পিত কণ্ঠে উত্তর করে ডিয়ানা। স্তব্ধ হতে যায় অগাস্ট। কোনোরূপ হেলদোল করে না সে। আচমকা এই ডিয়ানাকে উল্টো করে বলে, শি ইজ। ডিয়ানা তার প্রশ্ন বুঝে অস্ত্রসিক্ত গলায় বলে, নো মোর। আর কোনো কথা বলল না অগাস্ট। বিছানায় রাখা অ্যাশার রিভলভার তুলে নেয় হাতে। কিছু না বলেই সে বেরিয়ে যায় ঘর থেকে। হ্যালো অ্যাশার। কেন কল করেছিস আমাকে? আমার বোর্ডকে বেরো তো শাস্তি হয়নি, এখন কি আমাকে মারবে? আহা, এত হাইপার না হয়ে যা বলছি তা শোনো। তোমার সাথে আমার কথা আছে। তোর মতো মেয়ের সাথে কথা বলার রুচি বা সময় কোনোটাই আমার নেই। আচ্ছা, শুনতে হবে না, তবে আমার একটা জায়গায় যাওয়ার ছিল। আমাকে একটু ড্রপ করে দিতে পারবে? লজ্জা করে না তোর? আমার বোনকে মেরে আবার আমার সাথে নাটক করছিস? ও, তোমরা লাশ পেয়ে গেছো? সো ফার্স্ট। ভাবলেশীন উত্তর করে এলিজা। তার এরূপ আচরণে বিরক্ত হয় অ্যাশার। ঝাঁঝালো কণ্ঠে নিজের মনের সাথে যুদ্ধ করে সে বলল, আমি এখন সত্যি রিগ্রেট করছি তোর মতো মেয়েকে বিয়ে করে। অ্যাশারের কথায় শব্দ করে মিষ্টি হাসলো এলিজা। কিছু না বলেই ফোন কেটে দিল এলিজা। আবারও তার নিশ্চুপ প্রত্যুত্তরে অ্যাশারের মনে ঝড় বয়ে গেল। আচমকা একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হলো তার হৃৎপিণ্ডে। মনে মনে নিজেকে প্রশ্ন করল। প্রায় মধ্যরাত। কালাবাসাস শহরের রাস্তায় অতি দ্রুত গতিতে একটি গাড়ি ছুটছে। গাড়িতে বসে আছে এলিজা। শান্তমনিকা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরকে তারকাদের শহর বলা হয়। কালাবাসাস এমন একটি শহর যা ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য আদর্শ। প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল জীবনযাত্রা এবং নিরাপত্তার জন্য এটি বিশেষভাবে জনপ্রিয়। গাড়িটা সোজা একটা বাড়ির বেসমেন্টে গিয়ে থামলো। মধ্যরাত হলেও বাড়ির সামনের দিকে শোভাবর্ধক স্ট্রিট লাইট থাকায় ভেতরে ঢুকতে সমস্যা হলো না এলিজার। ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন লিভিং স্পেসে দেখলো টেলিভিশনে জলজল করা আলো। বাঁকা হেসে অদৃশ্যমান কিছুকেই বলল, মেরে তক্তা বানিয়ে দিব। কয়টা বাজে, এখনো ঘুমাওনি কেন? অন্ধকার থেকে মিটিমিটি কণ্ঠে বলল, শুনলাম তুমি নাকি আমাকে মেরে ফেলেছো। তাই তো দেখছি। কথাটা বলতে বলতে লাইট জ্বালালো এলিজা। ইলেকট্রিক বাতির আলো চোখে পড়তেই চোখ মুখ ঢেকে ফেলে ক্রিস্টিনা। সাথে সাথে এক প্রকার চিৎকার করেই বলল, উফ, লাইট কেন অন করলে? এলিজা ক্রিস্টিনাকে শাসিয়ে বলল, ঘুমাতে যাও ক্রিস্টি। এত রাত অবধি কেন জেগে আছো? আমি তো ভেবেছি এখানে এসে তোমাকে ঘুমে বিভোর পাবো। ভেবেছই যখন আমি ঘুমাচ্ছি, তাহলে এত রাতে একা ড্রাইভ করে আসার কি দরকার ছিল? কাল এলেও পারতে। কাল এলে তোমাকে ধরতে পারতাম না। ওঠো ওঠো। ক্রিস্টিনাকে মেঝে থেকে টেনে তুলল এলিজা। মূলত সোফায় সব কুশন নামিয়ে তার উপর শুয়ে শুয়ে টিভি দেখছিল সে। এলিজা তাকে টেনে তুলতে আহ্লাদি কণ্ঠে সে বলে উঠল, এসেছই যখন, চলো কিছু খাই। আই এম স্টাভিং। এতগুলো চিপস খাওয়ার পরেও ক্ষুধা লেগেছে তোমার? ফ্লোরে ছড়িয়ে ছিটে থাকা চিপসের প্যাকেটের দিকে ইঙ্গিত করে বলল এলিজা। ক্রিস্টিনা মুখ বাঁকিয়ে বলল, খোটা দিচ্ছ কেন? সত্যি ক্ষুধা লেগেছে। আচ্ছা বসো, আমি ফ্রেশ হয়ে নিয়ে রান্না করছি। ওকে। এলিজা ফ্রেশ হতে গেলে ক্রিস্টিনা লিভিং রুম গুছিয়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিল রান্না করার জন্য। চুল বাঁধতে বাঁধতে এলিজা সিঁড়ি ভেঙে নিচে এসে ক্রিস্টিনাকে জিজ্ঞাসা করলো, কি খাবে বলো? পাস্তা বানাও, চিকেন বের করে রেখেছি। এলিজা ক্রিস্টিনার গালে হাত রেখে মুচকি এসে বলল, গুড জব, এই তো কাজ শিখে গেছো। রান্নার এক পর্যায়ে ক্রিস্টিনা এলিজাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কিভাবে জানলে আমি কিডন্যাপ হব? ইন্টুইশন ডিয়ার। তবে অনেক ধন্যবাদ ক্রিস্টিনা। তুমি হেল্প না করলে ওই দুটো ছেলেকে শেষ করতে পারতাম না। কিন্তু ওদের কেন মারলে? জেরেমির কথায় ওই ছেলেটা তোমার গায়ে হাত দিয়েছে আর জেরেমিকে এসব করতে বলেছে জ্যাক।
আর এতদিন ধরে তোমাকে জ্বালানোর শাস্তি আর আমার অতীত সব মিলিয়ে ওকে মরতেই হতো ক্রিস্টি। আর ওই ছেলেটাকে কি করেছো যে আমার গায়ে হাত দিয়েছে তার কথা বলছি। হাত ভেঙে গুড়িয়ে দিয়েছি, আর কোনো দিন কিছু ধরতে পারবে না ওই নষ্ট হাতে। তুমি যে এত ডেঞ্জারাস আমি ভাবতেই পারিনি। বিজনেস উইমেন আমি, ডেঞ্জারাস তো হতেই হয় ক্রিস্টি, এগুলো বেসিক। বুঝেছি। কিছুটা থেমে সে আবারও প্রশ্ন করে, আগস্টের কি খবর? ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সে কি পাগলামো করছিল? মুচকি হাসে এলিজা। তার কথার উত্তরে ক্রিস্টিনা পাল্টা প্রশ্ন করে, আর ভাইয়া? এলিজা ক্রিস্টিনের দিকে ফিরে মুচকি হেসে বলল, গেটিং ডিভোর্স। হোয়াট? তুমি ভাইয়াকে এক্সপ্লেন করোনি? তার সময় নেই আমার মতো মেয়ের সাথে বলার জন্য। ও রিগ্রেট ফিল করছে আমাকে বিয়ে করে। ভাইয়ের মতো শান্তশিষ্ট মানুষ এত বড় ভুল কিভাবে করতে পারে? ক্রিস্টিনার কথায় তাচ্ছিল্য করে হেসে মাথা নাড়ায় এলিজা। মনে মনে বলে, শান্তশিষ্ট কথাটার সাথে অ্যাশার নামটা যায় না, যদিও নামের অর্থ শান্তিকেই নির্দেশ করে, কিন্তু তার চরিত্র ঠিক তার চোখের মতো ছাই রঙা, বুদ্ধিমান, সৃজনশীল, পর্যবেক্ষণশীল, বিচক্ষণ, রহস্যময়, নির্বিকার, অন্তর্মুখী, আর কত কিছুই তো বাদ রয়ে গেল। একটা মানুষের মাঝে এতগুলো রূপ কি করে থাকতে পারে? কেন এতটা ঘোলাটে তুমি আশার? এলিজার ভাবনার মাঝে ক্রিস্টিনা বলল, পাস্তা সিদ্ধ হয়ে গেছে। দেখছি। আচ্ছা ক্রিস্টি, তুমি কি করে জানলে তোমাকে আমি মেরে ফেলেছি ভাবছে ওরা? জেইড বলেছে। ও, ওরা কখন এসেছে? ও চলো খাবে, আমি একটু ঘুমাবো। ওকে চলো, আগে খেয়ে নি। অ্যাস্তার ভিলা চারিদিকে কিছুক্ষণ পরপরই টল দিয়ে যাচ্ছে একজোড়া চোখ। চারিপাশ থেকে দেখা যাচ্ছে সকলের আনাগোনা। কাউকে দেখলেই লুকিয়ে পড়ছে ঝোপঝাড়ের আড়ালে। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে গেল অ্যাশার। পুরো ঘর তন্ন তন্ন করে সে কিছু একটা খুঁজছে। পেছন থেকে কেউ এসে তার পেছনে হাত রাখতেই হকচকিয়ে পেছনে ফিরে তাকালো সে। পেছনে থাকা রমণীকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। ঠান্ডা গলায় বলল, ও মা, তুমি কখন এলে? এই তো এই মাত্রই। কি খুঁজছিস? আমার রিভলভারটা। সে কি, লিভার বার দিয়ে কি করবি? কিছুই না মা, ওটা সেফটির জন্য রাখতে হয়। অ্যাশ, তোর কাছে সময় হবে? কি মা বলো। মাকে খাটে বসিয়ে নিজেও তার পাশে বসে আসার। তোরা সবাই এলিজাকে দোষারোপ করছিস, কারণও আছে আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটা এমন কিছু করেনি। ক্রিস্টিকে মেয়েটা অনেক ভালোবাসতো। তুই যখন কানাডা ছিলি তখন অনেকবারই দেখেছি অ্যারনকে দিয়ে ক্রিস্টিয়ানের জন্য নানা জিনিস পাঠাতে, আরও কত কি। আর যাই করিস বাবা, ভুল করে কোনো সিদ্ধান্ত নিস না। ঠিক আছে। ও কি আর ফিরেছিল? না, সেই সকালে বেরিয়েছে, এখনো আসেনি। মায়ের কথা শেষ হতেই বিছানা থেকে ফোন তুলে নিল অ্যাশার। উইলিয়ামের নাম্বারে ডায়াল করতে উইলিয়াম কল রিসিভ করে বলল, আমি এখন হসপিটালে, পেশেন্ট আছে, পরে কথা বলছি। অ্যাশার কিছু জিজ্ঞাসা করার আগেই ফোন কেটে দিল সে। হতাশ হয়ে সে অ্যাড্রিয়ানকে কল দিল। দুবার রিং হতেই অ্যাড্রিয়ান কল তুলল। অ্যাশার কিছুটা বিরক্ত হয়ে বলল, কল তুলছিল না কেন ডক্টর আলবার্ট? রেডি হচ্ছিলাম। রেডি হচ্ছিলেন মানে? কোথায় যাচ্ছেন? কানাডা ব্যাক করেছি মিস্টার মিলার। আপনার কাছে এটা আশা করিনি। মানে? আপনার বিশ্বাস এতটা ঠুনকো? আপনি তো বিচক্ষণ একজন মানুষ। আপনি কি করে সবকিছু বিচার না করেই এলিজাকে এভাবে সন্দেহ করলেন? সন্দেহ করার মতো কিছু করেছে সে? গুলিটা যখন এলিজা করলো তখন কি ফুটেজ নড়ছিল মিস্টার মিলার? একজনকে শ্যুট করলো কিন্তু তার বডি নড়ল না। এটা কি সাসপিসিয়াস না? মানে? আপনি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ। ভেবে দেখবেন আমার কথাটা। ডক্টর আলবার্ট, আপনি কানাডাতে ব্যাক করবেন না প্লিজ। ইউ নিড টু প্লে আ রোল। আমি এখানে এলিজার জন্য এসেছিলাম মিস্টার মিলার। এখন যেহেতু আপনি ওর পক্ষেই নেই, সেখানে আপনার হয়েও আমি কাজ করতে চাই না। অ্যাজ ফর মিস লুসিনা মার্চেন্ট, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন সে কি চায়। অ্যারন তার প্রিয় বন্ধু যেহেতু। পাশ থেকেই লুসিনা বলল, আমি কখনো ভাবতেও পারিনি ইচ্ছাকৃত মাস্কেট খোলার পরেও কী করে এত অবিশ্বাস করতে পারলেন আপনারা। বরং এলিজা ভয়ে ছিল যে ক্যামেরাটা ঠিক করা সেট করা হয়েছে। লুসিনা বেশ জোরেই কথাগুলো বলায় অ্যাশার স্পষ্ট তার কথাগুলো শুনতে পেল। তড়িঘড়ি করে সে অ্যাড্রিয়ানকে জিজ্ঞাসা করে, এলিজা কোথায়? আমরা জানি না, আর জানলেও বলবো না।
ফোন কেটে দেয় অ্যাড্রিয়ান। অ্যাশার হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। গন্তব্য তার এয়ারপোর্টে। অ্যাড্রিয়ানকে যেভাবেই হোক অ্যালাইড মেডিকেলসে ডাক্তার হিসেবে জয়েন করতেই হবে। মাথায় অসহ্য পরিমাণ ব্যথা করছে তার।